আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ মোহাম্মদ মুবিন। আর এই ভিডিওটা আইএসটি ফার্স্ট ইয়ার সলিউশন সিরিজের ফার্স্ট ভিডিও। আর আজকে আমরা আলোচনা করব ইপিথিলিয়াল টিস্যুর ক্লাসিফিকেশন সম্পর্কে। ফার্স্টে বলে রাখি, আমি কিন্তু গতানুগতিক ধারার শিক্ষায় বিশ্বাস করি না। আমি আজকে গল্প করব এবং গল্প করতে করতে আমরা শিখব এপিথেলিয়াল টিস্যুর ক্লাসিফিকেশনটা। প্রথমে এই স্লাইডটার দিকে লক্ষ্য করো। এই স্লাইডটা কিন্তু আমাদেরকে ইম্পর্টেন্ট একটা কিছু বলতেছে। এই স্লাইডটা আমাদেরকে বলতেছে যে গত 10 বছরে এই প্রশ্নটা 6 বার আসছে। ক্লাসে স্যার ম্যাডামদের যেমন কিছু ফেভারিট স্টুডেন্ট থাকে, পরীক্ষার সময়ও কিন্তু স্যার ম্যাডামরা কিছু ফেভারিট কোশ্চেন বারবার করে। আর এই প্রশ্নটা কিন্তু তারই মধ্যে একটা। তো প্রশ্ন হলো, এই এপিথেলিয়াল টিস্যুটা কি? সহজ করে বললে, এই এপিথেলিয়াল টিস্যু আমাদের দেহের বর্ম বা ঢাল। আমাদের শরীরের বাইরের দিকটা অর্থাৎ ত্বক এবং ভেতরের সকল অঙ্গ প্রত্যঙ্গের যে আস্তরণ, এটা কিন্তু এই এপিথেলিয়াল টিস্যু দিয়েই গঠিত। ডেফিনেশন তো সহজ ছিল, কিন্তু ক্লাসিফিকেশনে আসলেই বিষয়টা একটু জটিল হতে শুরু করে এবং একটু কঠিন হতে শুরু করে। কিন্তু বিশ্বাস করো, সামনের কয়েক মিনিটের মধ্যেই আমি এটাকে এত সহজে ভেঙে দেখাবো যে তোমরা এটা নিয়ে আর কখনোই দুশ্চিন্তায় ভুগবা না। এই এপিথেলিয়াল টিস্যুর ক্লাসিফিকেশনের মূল ভিত্তি মাত্র দুইটা। একটা হচ্ছে স্তর বা লেয়ার, এবং আরেকটা হচ্ছে হলো কোষের আকার বা শেপ। দেখো, আসল খেলাটা কিন্তু এই স্লাইডেই। প্রথমেই আসো স্তর বা লেয়ারের হিসাবে। এটাতে যদি একটা লেয়ার থাকে তাহলে এটাকে বলে সিম্পল। যেহেতু এটি একটি স্তর এবং খুবই পাতলা, তাই শোষণ বা নিঃসরণের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট। আর অনেকগুলো স্তর যদি একটার উপর একটা সাজানো থাকে তাহলে এটাকে বলে স্ট্র্যাটিফাইড। আর অনেকগুলো স্তর একসাথে থাকা মানেই কিন্তু এটা অনেক শক্তপোক্ত হবে। এটার কাজ হবে সুরক্ষা দেওয়া। সিম্পল টিস্যুর মধ্যে প্রথমে যে টাইপটা আছে সেটা হলো স্কোয়ামাস। এর কোষগুলো দেখতে অনেকটা চ্যাপ্টা, ফ্ল্যাট এবং অনেকটা মাছের আঁশের মতো। আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো, কোনো কিছু যদি খুব পাতলা এবং চ্যাপ্টা হয় তাহলে কি হবে? তার ভেতর দিয়ে সবকিছু খুব সহজেই যাতায়াত করতে পারবে, তাই না? ঠিক এই কারণেই কিন্তু গ্যাস বিনিময়ের ক্ষেত্রে ফুসফুসে এবং রক্ত চলাচলের জন্য রক্তনালীতে কিন্তু আমরা এই টিস্যুটাকে দেখতে পাই। স্কোয়ামাসের পরেই আসছে সিম্পল কিউবয়েডাল। নাম শুনেই কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে। এর কোষগুলো কিন্তু দেখতে অনেকটা লুডোর ছক্কার মতো, কিউব আকৃতির। যেহেতু কোষগুলো কিউব আকৃতির, তাই এদের মধ্যে সাইটোপ্লাজম একটু বেশি থাকে। আর এই কারণে এরা শোষণ এবং নিঃসরণ খুব ভালোভাবে করতে পারে। আর কোথায় পাওয়া যায় এদের? যেমন ধরো থাইরয়েড গ্ল্যান্ড অথবা কিডনির টিউবিউলে। আর সিম্পল টিস্যুর লাস্ট মেম্বার হলো কলামনার। এগুলো দেখতে পিলারের মতো, অর্থাৎ কলামের মতো। আর কলামের মতো লম্বা হওয়ার সুবিধাটা কি? সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু অনেক বেড়ে যায়। আর বেশি জায়গা মানে কিন্তু বেশি শোষণ। এই জন্যই এদেরকে আমাদের পরিপাকতন্ত্রের ভিতরে পাওয়া যায়, যেখানে খাবার থেকে পুষ্টি শোষণের কাজটা হয়। আচ্ছা, এইবার একটা প্রশ্ন। এমন কোন টিস্যু আছে যারা দেখতে একাধিক স্তরের কিন্তু আসলে কিন্তু একটাই স্তর? আর উত্তরটা হলো সিউডো স্ট্র্যাটিফাইড টিস্যু। নামটা একটু কঠিন লাগলেও এর মানেটা কিন্তু অনেক মজার। সিউডো মানে হচ্ছে হলো নকল বা ভুয়া। এদেরকে কিন্তু কোনো কারণ ছাড়াই ভুয়া স্ট্র্যাটিফাইড টিস্যু বলে না। এদের কোষগুলো এবং নিউক্লিয়াস গুলো এক একটা এক এক স্তরে থাকে, তাই দেখতে আসলে অনেকগুলো স্তর মনে হলেও এরা কিন্তু আসলে একটা মাত্র স্তর। আর আমাদের শ্বাসনালীতে কিন্তু এই টিস্যুটাই পাওয়া যায়। সিম্পলের জগৎ থেকে বের হয়ে এবার আসি স্ট্র্যাটিফাইড টিস্যুতে। আগেই বলেছি, অনেক স্তর মানে অনেক বেশি প্রোটেকশন। আর এর মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। এর আবার দুইটা ভার্সন আছে। একটা হলো ক্যারাটিনাইজ, যার উপরের স্তরে ক্যারাটিন লেগে থাকে, এবং নন ক্যারাটিনাইজ, যার উপরের স্তরে ক্যারাটিন লেগে থাকে না। এখন একটা মজার টিস্যুর কথা বলবো। এর নাম হলো ট্রানজিশনাল ইপিথিলিয়াম বা ইউরোথিলিয়াম। এর সুপার পাওয়ার কি জানো? এটি রাবারের মতো স্ট্রেচ করতে পারে। চাপ দিলে আকৃতি বদলে ফেলে এবং চাপ সরিয়ে নিলে আবার আগের অবস্থানে ফিরে আসে। আর এই অদ্ভুত ক্ষমতার কারণেই কিন্তু এটা আমাদের মূত্রথলি অর্থাৎ ইউরিনারি ব্লাডারে পাওয়া যায়। আমাদের ইউরিন বা প্রস্রাব জমলে এটা বেলুনের মতো ফুলে ওঠে, আবার যখন আমরা ইউরিন পাস করে ফেলি তখন এটা আবার আগের পজিশনে চলে আসে। এপিথিলিয়ামের আরেকটা কাজ হলো গ্রন্থি বা গ্ল্যান্ড তৈরি করা। এদেরকে গ্র্যান্ডুলার এপিথিলিয়াম বলে। এরা মূলত দুই ধরনের। এক, এক্সোক্রাইন। এদের নিজস্ব পাইপ বা নালী থাকে। এরা এই নালী দিয়ে নিজস্ব তৈরি করা প্রোডাক্ট যেমন ঘাম বা লালা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয়। দুই, এন্ডোক্রাইন। এদের কোনো নালী নেই। এরা নিজেদের তৈরি করা প্রোডাক্ট সরাসরি রক্তে মিশিয়ে দেয়। এদেরকে কিন্তু ডাকলেসও বলে, এবং এরা মূলত হরমোন নিঃসরণ করে থাকে। আচ্ছা, অনেক তো পড়া হলো, চলো এবার তোমাদেরকে কিছু গোপন ট্রিক্স শিখাই। আমি এখন তোমাদেরকে একটা সিক্রেট বলবো যা পরীক্ষকদের খুবই পছন্দের, বিশেষ করে ডায়াগ্রামের ক্ষেত্রে। এবং এই ডায়াগ্রাম ফলো করলে কিন্তু তোমার মার্কস কাটাটা খুবই টাফ হয়ে যাবে। এই স্লাইডটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। পরীক্ষকরা যখন তোমার খাতা দেখেন তখন তারা মূলত একটা ডায়াগ্রাম থেকে তিনটা জিনিস খোঁজেন। স্টেপ ওয়ান, অবশ্যই ছবির নিচে বেসমেন্ট মেমব্রেনটা অবশ্যই আঁকতে হবে। সে কিন্তু এই বেসমেন্ট মেমব্রেনটা দেখেই যাচাই করবে তুমি কি আসলে এক স্তরের টিস্যু আঁকছো না একাধিক স্তরের টিস্যু আঁকছো। দুই নাম্বার হচ্ছে নিউক্লিয়াস লেবেলিং। দুই নাম্বারে অবশ্যই নিউক্লিয়াস গুলোকে লেবেল করতে হবে।
এবং ৩ নাম্বারে অবশ্যই সাইটোপ্লাজমকে লেভেল করে দিতে হবে। ব্যাস, তাহলেই মূলত তোমাদের ডায়াগ্রাম আঁকা শেষ। আচ্ছা, সব পড়া তো শুধু পরীক্ষার জন্য না, এত কিছু যে শিখলাম এর আসল গুরুত্বটা কোথায়? চলো শেষের দিকে এসে এই বিষয়ে আলোচনা করি যে এই জিনিসটা আসলে তোমার লাইফে কিভাবে কাজে লাগবে। আমি চাই তোমরা এই কথাটা সবসময় মনে রাখো। আমরা যখন কোষ অথবা টিস্যু নিয়ে পড়ালেখা করতেছি, আমরা কিন্তু কোনো থিওরিটিক্যাল বিষয় নিয়ে পড়ালেখা করতেছি না। তোমরা পড়ালেখা করতেছো একটা মানব জীবনের মূল ভিত্তি নিয়ে এবং গাঠনিক অখণ্ডতা নিয়ে। একটা রোগ নির্ণয়ের জন্য, একটা মানুষকে সুস্থ করার জন্য এই ভিত্তিটা জানা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। শেষ করার আগে শুধু এটুকুই বলবো, আমরাই কিন্তু ভবিষ্যতের স্বাস্থ্য ব্যবস্থার ভিত্তি। তাই আমাদের জ্ঞানটাও হতে হবে এই টিস্যুগুলোর মতোই শক্তিশালী, মজবুত এবং নির্ভরযোগ্য। শুধু পাশ করার জন্য নয়, একটা উদ্দেশ্য নিয়ে পড়ো, দেখবে সবকিছু সহজ হয়ে যাবে। তোমাদের সকলের জন্যই অনেক অনেক শুভকামনা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।